জিয়ার নেতৃত্বে সংসদে যোগ দিয়ে নানা দাবিতে সোচ্চার বিরোধী দল, প্রথম দিনে ওয়াকআউট, উত্তপ্ত অধিবেশন। ঢাকায় শেখ হাসিনা মাহমুদ আব্বাস বৈঠক, ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সব অধিকার আদায়ের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা। ছাত্রলীগ কর্মী হত্যায় জড়িত সন্দেহে রাজশাহী জামায়াত নেতা সহ 28 জন গ্রেফতার, চাঁপাইনবাবগঞ্জে শিবির কর্মী নিহত। সারা দেশে শুরু হয়েছে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা, সৃজনশীল প্রশ্নপত্রে অংশ নিচ্ছে প্রায় 12 লাখ পরীক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বুলেটিনে। আমি তাইজিন রহমান। 10 মাস পর সংসদে ফিরলেও ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে ওয়াকআউটের আগে দেয়া বক্তৃতায় নিজেদের 10 দফা দাবিতে সোচ্চার ছিলেন বিএনপির সংসদ সদস্যরা। তাদের সাথে জামায়াত ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির 3 সংসদ সদস্যও আজ অধিবেশনে যোগ দিয়েছেন। সরকার ও বিরোধী দলের চিফ হুইপের পাল্টাপাল্টি বক্তব্যে শুরুতে অধিবেশন খানিকটা উত্তপ্ত হলেও পরে নির্বিঘ্নে চলে। কিন্তু আসরের নামাজের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর চাওয়া আর বক্তৃতা নিয়ে ক্ষুব্ধ হন বিরোধী দলের সদস্যরা। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। গত বছর 7 এপ্রিল ওয়াকআউট করে বেরিয়ে যাবার 64 কার্যদিবস পর বিকেল 3:15টায় বেগম খালেদা জিয়া যখন সংসদ অধিবেশনে আসেন, তখন সরকারি বেঞ্চ চুপচাপ। তবে চেয়ারে বসার সাথে সাথেই সংসদে ফেরার জন্য বিরোধী দলকে স্বাগত জানান স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। সদস্যগণ দীর্ঘদিন পর সংসদ অধিবেশনে যোগদান করেছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি সংসদ অধিবেশনে প্রধান বিরোধী দলের যোগদান সংসদকে আরো প্রাণবন্ত করে তুলবে। বিরোধী দলের যোগদান নির্বিঘ্ন করতে কার্যসূচির প্রশ্নোত্তর আগেই টেবিলে উপস্থাপন আর মনোযোগ আকর্ষণী নোটিশ স্থগিত করেছিলেন স্পিকার। চলছিল সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা। তার মাঝেই ফ্লোর নেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আজকে বন্ধুরা চিৎকার দেন, সংসদে আসতে বলেন, আবার কথা বলতে দিবেন না, আপনার প্রোটেকশন চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে এর আগে সরকারি দলের সদস্যদের দেয়া বক্তৃতা স্পঞ্জ করারও দাবি তোলেন তিনি। সেলিম সাহেব, আজকে শহীদ জিয়ার লাশ নিয়ে কথা বলা হয়, আমার মনে পড়ে শহীদ জিয়াকে যেদিন সেনাবাহিনীর কিছু সংখ্যক কুচক্রী মহল হত্যা করেছে, সেদিন কারা বর্ডারে গিয়ে বোগরা পরে পালিয়ে যেতে চেয়েছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আর শিক্ষাঙ্গনে একের পর এক হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ জানান বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। পুরনো 10 দফা দাবিও তিনি মনে করিয়ে দেন স্পিকারকে। জেলখানা পর্যন্ত নিরাপত্তা নাই। ঢাকা শহরে একদিনে 5টা খুন। ছাত্রলীগের ছেলেরা আজকে ভর্তি বাণিজ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রশাসনের সামনে, পুলিশের সামনে যে নির্মমভাবে হত্যা করার পরিকল্পনা করেছে। বিরোধী দলের এসব বক্তব্যের সময় সরকারি বেঞ্চে বসে প্রতিবাদ করছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। এ সময় মাইক নিয়ে সবাইকে সহনশীল হবার পরামর্শ দেন স্পিকার। আমি একটা জিনিস অনুরোধ করব আপনাদেরকে, যে সবকিছু সবারই বক্তব্য রাখার সময় মানে একটা স্বাভাবিকভাবে বক্তব্য রাখলে এই জিনিসটা সুন্দর হয়। ফ্লোর নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপের তোলা নানা অভিযোগের জবাব দেন সরকারি দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ। ওনারা বলেছিলেন যে আওয়ামী লীগ 30টার বেশি সিট পাবে না, 100 বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আটলান্টিকের পানি শুকিয়ে গেলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ নেই। মানুষ স্পিকার, আজকে বিধিবাম। তবে সরকারি দলের এসব অভিযোগ অস্বীকার করেন সাবেক স্পিকার ও বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। We have come to stay in the parliament. People have elected us to speak on our behalf. I want this. You will stay here. I want this. Okay. As a speaker, as a guardian, Mr. Speaker. এরপর মাইক চাইলেও সরকার বা বিরোধী দলের কোন সদস্যকেই এ বিতর্কে জড়াতে দেননি স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এখন দয়া করে বসেন, আমি পরে আপনাকে ফ্লোর দেব। এদিকে 300 বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর চান বিএনপির সংসদ সদস্যরা, কিন্তু বিধি অনুযায়ী তা সম্ভব নয় বলে জানিয়ে দেন স্পিকার। আপনার 300 বিধির পরে তো কোনো পয়েন্ট অফ অর্ডার চলে না, এটা তো আপনারা জানেন। এরপরে এগুলি করার তো কোনো অর্থ হয় না। এরপর সরকারি দলের এক সদস্যের বক্তব্য দেওয়ার সময় সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বিএনপির সংসদ সদস্যরা। বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে অনেকদিন পর সংসদে ফেরার প্রথম দিনেই অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এই মুহূর্তে সংসদে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন। সবশেষ জানতে কথা বলছি তার সাথে। শামীম,
রাষ্ট্রপতির ভাষণের উপর আজ আলোচনার শুরুতে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের ওয়াকআউটের কারণ কি এবং সংসদের এই মুহূর্তে পরিবেশ কেমন? আপনি যেটি বলছিলেন, আসলে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শুরুর আগেই এই ওয়াকআউটটি হয়েছে। মূলত এই ওয়াকআউটের কেন্দ্রে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা তিনি রাজশাহীতে ঘটে যাওয়া যে ঘটনাটি তার উপরে ৩০০ বিধিতে একটি বক্তব্য বা বিবৃতি দিচ্ছিলেন। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের দাবি, এই বিবৃতি দেওয়ার ক্ষেত্রে তিনি রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারেন না। সেক্ষেত্রে তাদের অভিযোগ, সেখানে একটি পর্যায়ে কেবলমাত্র এই যে জামায়াত শিবিরের রাজনীতিকে উৎসাহিত করা কিংবা যুদ্ধাপরাধীদেরকে এদেশে পুনর্বাসন করার ক্ষেত্রে তারা বলছেন যে একটি জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মোশতাক জিয়া খনি চক্র, আর এই জায়গাটিতে তাদের তীব্র বিরোধিতা। আরেকটি যেটি তারা বলছেন সেটি হচ্ছে যে তা কেবলমাত্র তিনি রাজশাহীর ঘটনায় নিহত ছাত্রলীগ কর্মীর উপরই বিবৃতি দিয়েছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু বকর মারা গেছেন কিংবা ঢাকায় আরো যে দুটি হত্যাকাণ্ড হয়েছে একজন ওয়ার্ড কমিশনার সহ, এই বিষয়টি তার বক্তব্যে ছিল না। ফলে এই সামগ্রিক এসব বিষয় নিয়েই তারা মূলত পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সুযোগ চেয়েছিলেন বক্তৃতা দেয়া, কিন্তু স্পিকার বলেছেন যে ৩০০ বিধির পরে সেই সুযোগটা আর দেওয়া যায় না। আর এসব পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে তারা তাকে প্রশ্ন করা নয়, বরং তাদের কিছু অভিযোগ আছে সেটি তারা তুলে ধরতে চাইছিলেন। সেই সুযোগ না পেয়ে একটি পর্যায়ে হট্টগোল হয় এবং হট্টগোলের পরবর্তীতে তারা সংসদ অধিবেশন কক্ষ থেকে বাইরে বেরিয়ে যান। তো এই মুহূর্তে যেটি হচ্ছে, সংসদের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বিরোধী দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে, এবং তারা বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিছুক্ষণ আগে সংসদ ভবন এলাকা ছেড়ে চলে গেছেন এবং এটি নিশ্চিতভাবে জানা গেছে যে তারা আজকের অধিবেশনে আর যোগ দিচ্ছেন না। ফলে আগামীতে তাদের কর্মপরিকল্পনা কি হবে, কবে নাগাদ আবার তারা সংসদে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা, এসব বিষয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিরোধী দলীয় চিফ হুইপ আছেন, এখানে বিরোধী দলের যে সিনিয়র যারা সংসদ সদস্য আছেন, ব্যারিস্টার মওদুদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ সবাই এই সংবাদ সম্মেলনে এই মুহূর্তে আছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পরবর্তী জানতে পারবো যে বিরোধী দলের পরবর্তী কর্মসূচি কি। যদিও আজকে আমরা যেটি জানতে পেরেছিলাম, বেগম খালেদা জিয়া যিনি বিরোধী দলের নেত্রী, তিনি সংসদে কথা বলতে চেয়েছিলেন, হয়তোবা পরবর্তীতে সিনিয়র নেতারাও কথা বলতে চেয়েছিলেন, তো সেটি আর হলো না। তাই ধন্যবাদ আপনাকে। ঢাকায় ১ ঘণ্টা যাত্রা বিরতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সব অধিকার আদায়ে এবং আন্তর্জাতিক জনমত তৈরিতে বাংলাদেশ আগের মতোই কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাপান এবং কোরিয়া সফর শেষে দেশে ফেরার পথে দুপুর ৩টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি নেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের স্বার্থ ও অধিকার আদায়ের পক্ষে কাজ করে যাবে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনি সহ দুদেশের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় দেশের উদ্দেশ্যে রওনা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। পরে সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সকল অধিকারের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি করার জন্য বাংলাদেশ ভূমিকা রেখেছে এবং এখনো অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করে যাচ্ছে সরকার। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ৪র্থ জাতীয় মহাসম্মেলনে তিনি কথা বলেন। হাসান তারিকের রিপোর্ট। দারিদ্রতা নিরসনে কৃষির রয়েছে নিবিড় সম্পর্ক। উন্নয়নশীল দেশগুলোতে ১ ভাগ কৃষি উৎপাদন বাড়লে দারিদ্র্য সীমা কমে শতকরা ১.২ ভাগ। এই হিসেবে গত ৩ দশকে বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে বছরে প্রায় ৩%। সে তুলনায় জনসংখ্যার প্রবৃদ্ধির হার ছিল ২%। খাদ্য সরবরাহ বাড়ায় স্বাভাবিক কারণেই কমেছে দারিদ্রতার হার। খাদ্য উৎপাদনের হার আরও এগিয়ে নিতে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন, মাঠ পর্যায়ে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের নতুন পদ্ধতির সাথে পরিচিত করতে কাজ করে যাচ্ছে কৃষিবিদ ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানটির দুদিনব্যাপী মহাসম্মেলনে খাদ্য নিরাপত্তা বলয় গড়ে তুলতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৩ কোটি কৃষি পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। যে আমরা কৃষকদের কার্ড দিতে যাচ্ছি এবং 10 টাকায় তারা অ্যাকাউন্ট খুলবে
তাদের একটা কার্ড থাকবে, ব্যাংকে টাকাটা জমা দেবে, কত টাকা সার তার চাই সে একটা টোকেন নেবে, ডিলারদের কাছে সার পাবে। অর্থাৎ যে ভর্তুকিটা আমরা দিচ্ছি এই ভর্তুকিটা যেন সরাসরি কৃষকের হাতে পৌঁছায়, তার জন্যই আমরা এই ব্যবস্থাটা করছি। জৈব সার ব্যবহারের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রাসায়নিক সার ব্যবহারে সতর্ক হওয়ার পাশাপাশি আমিষের উৎস তৈরিতে শস্য বহুমুখীকরণের কথা বলেন তিনি। আল্লাহর রহমতে খাদ্যের কোনো সংকট নাই, কিন্তু বাজারে মূল্য বৃদ্ধির চেষ্টা কৃত্রিম উপায় করা হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ৪৫ টাকা যে মোটা চালের দাম ছিল আমরা ১৮ টাকায় নামিয়ে এনেছিলাম, কিন্তু কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করবার জন্য সেই দাম আমরা আবার অ্যাডজাস্ট করি ২২ টাকায়। ইতিমধ্যেই আমরা সকলের বেতন ভাতাও বাড়িয়ে দিই। কৃষি ও কৃষককে রক্ষায় বরাদ্দ করা ৩,৬০০ কোটি টাকার ভর্তুকি প্রয়োজনে বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কৃষি গবেষকদের উদ্দেশ্যে বলেন, সফল কৃষিবিদদের গবেষণায় চাকুরির বয়সসীমা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। হাসান তারিক, ওয়ান নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার সাথে জড়িত সন্দেহে মহানগর জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান সহ ২৮ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে বোয়ালিয়া থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত শিবির কর্মী শাহিন চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। রাজশাহী থেকে আহসান হাবিব অপু এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমতিয়াজ ফেরদৌস সুইটের পাঠানো তথ্য ও ছবিতে মোস্তফা কামালের ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্বরচিত হামলার পর পুলিশের চিরুনি অভিযান চালানোর নির্দেশে বুধবার রাত থেকেই মাঠে নামে পুলিশ। বৃহস্পতিবার সকাল 10টায় নগরীর লোকনাথ হাই স্কুলের পাশ থেকে মহানগর জামায়াতের আমির আতিউর রহমানকে গ্রেফতার করে তারা। গ্রেফতার হওয়া জামায়াত নেতা আতিউর রাজশাহীর লোকনাথ হাই স্কুলের শিক্ষক। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে রাতে নগরীর নানা এলাকা থেকে ২৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাওয়া উপজেলার একটি মসজিদ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 18 ছাত্রকে আটক করা হয়। আমি তো হত্যাকাণ্ড করতে যাব, আমি ছাত্র না আমি পুলিশকে হামলা করতে গেছি। দুনিয়ার কোনোদিন কোন রাজশাহী কোনো একটা দেখেছে আমাকে যে আমি কাজ করি। শিবিরের যে নৃশংস হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডে ছাত্রলীগের ফারুক হোসেন যে নিহত হলো, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আমরা মহানগর জামাতের আমির আতাউর রহমানকে গ্রেপ্তার করি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত শাহিন সহ বেশ কজন শিবির কর্মী শিবগঞ্জের চৈতন্যপুর গ্রামের মফিজুল ইসলামের বাড়িতে আত্মগোপনের খবর পায় পুলিশ। বুধবার রাত 2টায় ওই বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় বাড়ির ভেতর থেকে এক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে বাড়ির ভেতরে ঢুকে গুলিবিদ্ধ শিবির কর্মী শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় অজ্ঞাত আরো 3-4 জন পালিয়ে যায়। রাত 3:30টার সময় ডাকলে আমি চৌকিদারের সাথে এলাম, আচ্ছা দেখি লাশ পোড়া আছে। তো পোড়া আছে তো পুলিশ জন অনেক আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না বাইরের লোককে। আমি এসে লাশটা দেখে বাইরে গেলাম। বাড়ি ঘেরাও করে গুলি করে মেরা পুলিশ মানুষ ডেকে দেখাচ্ছে। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার শিবিরের সাবেক সভাপতি মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শিবিরের অভিযোগ, পুলিশ ও র্যাবের অভিযানের সময় তাদের ছোড়া গুলিতে মারা গেছে শাহিন। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। মোস্তফা কামাল, ওয়ান ন্যাশনাল ডেস্ক। হত্যা, রক কাটা সহ জামায়াত শিবিরের সন্ত্রাসে দেশবাসী অতিষ্ঠ। তাদের প্রতিহত এবং প্রতিরোধ ছাড়া আর কোনো উপায় নেই বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি সমর্থন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংগঠনটির কার্যকলাপ পরিস্থিতিকে সেদিকেই নিয়ে যাচ্ছে। এদিকে উত্তরাঞ্চল সহ সারা দেশে শিবিরের প্রভাব আছে এমন সব এলাকায় চিরুনি অভিযান চালাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাইফুল হাসানের রিপোর্ট। গত সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুককে নৃশংসভাবে হত্যা করে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা। ম্যানহোলে ফেলে রাখা ফারুকের ছবি পত্রিকা ও টেলিভিশনে প্রচারের পর বর্বর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে আলোচনা হয় জাতীয় সংসদেও। বিভিন্ন মহল থেকে জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি ওঠে। এ অবস্থায় সচিবালয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এই সভায়
পুলিশ মহাপরিদর্শক সহ বিভিন্ন সংস্থার প্রধানদের ডাকা হয়। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিনি জানান, ঘটনার রাতে দায়িত্ব পালনে অবহেলার কারণে পুলিশের 9 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কোনো অবহেলা ছিল কিনা তাও খুঁজে দেখা হচ্ছে। সেই সাথে রাজশাহীর ঘটনায় পুলিশের প্রতি সরকারের নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। চিরুনি অভিযান সারা উত্তর অঞ্চল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে ছাত্র শিবিরের প্রভাব, ছাত্র শিবিরের অতীত কার্যকলাপের ছোঁয়া আছে, সেই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই অভিযান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে যাবে। এই সময় জাতীয় সংসদ সহ বিভিন্ন মহল থেকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবির বিষয়ে তিনি জানান, এই দাবিটিকে সার্বজনীন রূপ দেওয়া দরকার। এই দাবি ওঠাটাকে আমি খুব পজিটিভ ভাবে দেখি। আমাদের দেশের মানুষ বিভিন্ন ভাবে এই যে দাবি উত্থাপন করছে, এই দাবিটাকে সার্বজনীন করা দরকার এবং আমার মনে হয় সেই দিকেই যাচ্ছে। এই বিষয়টি আপনারা পরে জানতে পারবেন, সরকারের সিদ্ধান্ত। তবে শিবিরের পরিকল্পিত সন্ত্রাস রুখতে বদ্ধপরিকর সরকার, একথাও উল্লেখ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাদের এই হিংস্র কার্যকলাপে, এই রক কাটার রাজনীতির কার্যকলাপে, ধর্মকে ভিন্ন খাতে ব্যবহার করবার কার্যকলাপে জাতি অতিষ্ঠ হয়ে উঠছে ধীরে ধীরে। এটাকে প্রতিহত করা ছাড়া তো জাতির আর কোনো পথ আমি দেখছি না। এদিকে রাজধানীতে এক চাল ব্যবসায়ী ও একজন ওয়ার্ড কমিশনার খুনের ঘটনায় অবিলম্বে খুনিদের আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। সাইফুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। 8 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার একপেশে আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সংবাদ সম্মেলনের শুরুতেই সরকারের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মুজাহিদ। এই সময় তিনি বলেন, সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার নেতা আতাউর রহমানকে গ্রেফতার করেছে। ফারুক হত্যার পর স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহরা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বুধবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছাত্র শিবির কর্মী হাফিজুর রহমান শাহিনকে হত্যার জন্য পুলিশকে সরাসরি দায়ী করেন জামায়াতের এই নেতা। বিশ্ববিদ্যালয়ে সেদিন সংঘটিত দুঃখজনক ঘটনাকে সরকার যে হিরো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তার জ্বলন্ত প্রমাণ হল জনাব আতাউর রহমানকে আজকে গ্রেপ্তারের ঘটনা। আমি সরকারের এখন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রাজশাহী মহানগরীর জামাত ইসলামের আমির জনাব আতাউর রহমান এবং রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের যেসব নিরীহ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদানের দাবি জানাচ্ছি। সারা দেশে আজ একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। 10টি শিক্ষা বোর্ডের 12,06,000 পরীক্ষার্থী এবছরই প্রথম সৃজনশীল প্রশ্নপত্রের অধীনে পরীক্ষা দিচ্ছে। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। কোন শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী নকলে সহায়তা করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে বলেও ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। সুজন মেহেদির রিপোর্ট। সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষায় গতানুগতিক উত্তর লেখা থেকে বেরিয়ে গদ্য ও পদ্যকে নিজেদের মতো করে মূল্যায়ন করতে হচ্ছে এবারের পরীক্ষার্থীদের। 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছে 9,16,000 শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে 2,11,000 ও কারিগরি বোর্ডের অধীনে 77,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে তিনি সন্তোষ জানালেও অভিভাবকরা মন্ত্রীকে পেয়ে তাদের নানা আশঙ্কার কথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, নকল চিরতরে নির্মূল করতে সবকিছুই করা হবে। শিক্ষার্থীদের কাছে নিরাপদ করে তোলা হবে শিক্ষা প্রতিষ্ঠানকে। সারা দেশেই এরকম শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং নকলের আপদ সেটা অনেক দূরে চলে যাবে। কর্মকর্তা কর্মচারী যদি কোনো রকম
অন্যায় করেন, কোন ধরনের যদি সহযোগিতা করেন অসৎ উপায় অবলম্বনে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। কোন সেন্টার যদি নকল প্রমাণ প্রমাণিত হয় সেই সেন্টার বাতিল করে দেওয়া হবে। ভেতরে যখন পরীক্ষা চলছে, বাইরে তখন উৎকণ্ঠিত অভিভাবকদের ভিড়। বসার জায়গার ব্যবস্থা না থাকা সহ নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আশঙ্কার কথা জানান অভিভাবকরা। সৃজনশীল পদ্ধতিতে যে পরীক্ষা দিতে গিয়ে ওদের উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে কোন রকম সমস্যায় পড়ে বাচ্চাদের জীবনে যেন মূল্যবান ধাপটা যাতে নষ্ট না হয় রেজাল্টের ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্টও আসতেছে তো সৃজনশীলে, তখন ওরা ভয় পাবে না, মনে করবে যে না এটাতে মার্কস ভালো আসে। প্রথমবার এই মূল্যায়নটার উপরে অনেক কিছু নির্ভর করবে। তবে কেন্দ্র থেকে বেরিয়ে এসে পরীক্ষার্থীরা জানান প্রশ্নপত্র ভালো হয়েছে। কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, লাইক আমরা সবাই ভালোমতো পরীক্ষা দিতে পারছি। এটা ভালো, এই সিস্টেমটা ভালো হয়েছে। টাইম মেইনটেইন করতে আমাদের আসলেও সমস্যা হয়েছে, আর 10 বা 20 মিনিট টাইমটা বাড়িয়ে দিলে হতো। সুজন মেহেদী, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার ও যুবদল নেতা হাজী আহমদ হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে নবাবপুরে আজ আধাবেলা ধর্মঘট পালন করেছে স্থানীয় বিএনপি ও যুবদল। হত্যাকাণ্ডের প্রতিবাদে যুবদলের ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ ৭০ নম্বর ওয়ার্ডে আধাবেলা ধর্মঘট ডাকা হয়। ধর্মঘট চলার সময় বংশাল ও নর্থ সাউথ রোড এলাকার দোকানপাট বন্ধ ছিল, তবে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ধর্মঘটের কারণে এসএসসির পরীক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। ধর্মঘট সফল করতে সকালে ওই এলাকায় মিছিল সমাবেশ করে যুবদল নেতাকর্মীরা। সমাবেশ থেকে হাজী আহমদ হোসেনের খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়। একজন নির্বাচিত ওয়ার্ড কমিশনার, তার জীবনের কোনো নিরাপত্তা নাই, তাহলে এই ওয়ার্ডের যে বাসিন্দারা আছেন তাদের জীবনের নিরাপত্তা কোথায়? সরকার যদি জনগণের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে ব্যর্থ হয়, তাহলে বিএনপির সামনে আন্দোলন করা ছাড়া আর অল্টারনেটিভ কিছু খোলা আছে বলে আমরা মনে করি না। রাজধানীর রায়ের বাজারে একটি বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কমপক্ষে ৭টি ঘর ও ১০টি দোকান সহ বেশ কিছু গাড়ি। এতে আহত হয়েছে দমকল বাহিনীর 2 কর্মী। দমকল কর্মীরা জানান, দুপুর 1টার দিকে শিকদার মেডিকেলের পাশে একটি বস্তির রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বস্তির পাশের গাড়ির গ্যারেজে আগুন লেগে গাড়ির সিলিন্ডার ফেটে যায়। এতে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় গ্যারেজের বেশ কিছু গাড়ি পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর 4টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ 3 কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন দমকল কর্মীরা। এবার একটা বিরতি নিচ্ছি, এরপর অন্যান্য খবরের মধ্যে দেখবেন, আমদানি আয়ের উপর নির্ভরশীলতা কমাতে ভ্যাটদাতার সংখ্যা 6.5 লাখ থেকে বাড়িয়ে 30 লাখ করতে বললেন অর্থমন্ত্রী। এক সপ্তাহে দ্বিতীয় দফা তুষার ঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সদর দপ্তর সহ বেশ কটি বিমানবন্দর বন্ধ ঘোষণা।